আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি অংশের একটা গুরুত্বপূর্ণ অংশ শিখব। সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ এটা কিন্তু আমাদের প্রতিটা পরীক্ষায় কমপক্ষে ১ মার্কের একটা প্রশ্ন এসে থাকে। তো হচ্ছে সেটা অ্যাডমিশন পরীক্ষা হোক, ব্যাংকের পরীক্ষা হোক অথবা যে আমাদের আদার্স যে চাকরির পরীক্ষাগুলো হয়, সবগুলো পরীক্ষার জন্যই কিন্তু ফিগার অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ। এই টার্মগুলো কিন্তু আমরা লিটারেচারেও ব্যবহার করে থাকি, কিন্তু আসলে ফিগার অফ স্পিচটা কি আজ আমরা এটাই জানব। ফিগার অফ স্পিচ হচ্ছে যে কোনো বাক্যের অলংকার, যেমন আমরা যদি একটা বাক্য লিখি, সেই বাক্যের মধ্যে যদি বিভিন্ন অলংকার ব্যবহার করি অথবা উপমা ব্যবহার করি, তাহলে বাক্যটা কিন্তু অন্য সাধারণ বাক্যের চেয়ে কিন্তু অসাধারণ হয়ে ওঠে। তার মানে একটা বাক্যকে সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করার জন্য আমরা কি ব্যবহার করি? ফিগার অফ স্পিচের যে টার্মগুলো আছে এই টার্মগুলো কিন্তু ব্যবহার করে থাকি। এই জন্য এটা একটা বাক্যকে প্রাণবন্ত করে তোলে। এখন আমরা দেখব যে এখানে আছে সিমিলি, তাই না? সিমিলি অর্থ কি? সিমিলিটা আমরা একটা বাক্যে ঠিক সেই অর্থেই ব্যবহার করি যখন আমাদের হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে তুলনা করব। ঠিক আছে? যখন দুইটা বস্তুর মধ্যে আমরা তুলনা করব, সেটা ব্যক্তিও হইতে পারে, বস্তুও হইতে পারে, কিন্তু যার সাথে তুলনা করা হবে তার পূর্বে একটা কি বসবে? অ্যাজ অথবা লাইক। তুলনা করা হচ্ছে, কিন্তু তুলনা করার অর্থে আমরা সেখানে যে অ্যাজ অথবা লাইক ওই বাক্যের মধ্যে ব্যবহার করি, তাহলে সেটা কি হিসেবে কাজ করবে? সিমিলি হিসেবে কাজ করবে। যেমন হি রোড অ্যাট মি লাইক এ লায়ন, মানে সে যে আমার প্রতি এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল যে সেটা কিসের মতো ছিল? একটা লায়নের মতো, একটা সিংহের মতো ছিল, তাই না? অথবা সে আমার প্রতি এমন হচ্ছে যে রেগে গিয়েছিল বা এমন একটা গর্জন করেছিল যেটা হচ্ছে লায়নের মতো। এখন তাহলে এই যে তার রেগে যাওয়া বা রিয়াকশন দেখানোর বিষয়টা কার মতো? লায়নের মতো। এখন এই যে আমাদের এখানে কি আছে? লাইক আছে, অথবা যদি আমি অ্যাজও ব্যবহার করি, অ্যাজ, তবুও কিন্তু হবে। অ্যাজ অথবা লাইক যদি আমাদের বাক্যের মধ্যে ব্যবহার করা হয় এবং সেইটা যদি দুইটা ভিন্ন জাতীয় জিনিসের সাথে তুলনা করা হয়, দুইটা ভিন্ন জাতীয় জিনিসের সাথে যদি তুলনা করা হয়, তাহলে আমরা কি করব? অ্যাজ অথবা লাইক এইটাকে আমরা সিমিলি বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে কি আছে? মেটাফোর। হি ইজ এ টাইগার। আর একটা ধরনের আছে কি? হি রোড অ্যাট মি। আমাদের এখানে একটা কথা ছিল শুরুতেই, সিমিলির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের সাথে তুলনা, এবং ওইখানে সর্বদাই কি থাকবে? অ্যাজ ও লাইক থাকবে। এবং মেটাফোরের ক্ষেত্রে কি হবে? এইখানেও দুইটা ভিন্ন জিনিসের সাথেই তুলনা হবে, কিন্তু অ্যাজ অথবা লাইক দুইটা যে কোনো একটা থাকবে না, একটাও থাকবে না। অ্যাজ অথবা লাইক দুইটার একটাও থাকবে না। এখানে কি আছে? হি ইজ এ টাইগার। এই যে হি হচ্ছে আলাদা একটা পার্সন, তারপর এখানে যে টাইগার আছে, টাইগারও কিন্তু আলাদা একটা মানে পার্সন। হ্যাঁ, তাহলে এখানে দুইটাই কিন্তু কি আলাদা, তাই না? তার মানে দুইটা ভিন্ন জিনিসের সাথেই তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে আমাদের অ্যাজ অথবা লাইক নেই। তার মানে এই অংশটাকে বা এই বাক্যটাকে আমরা কি মেটাফোর হিসেবে ধরতে পারবো না, মানে এটা কল্পনা করা যাবে না তখন। যেমন এখানে বলেছি হি ইজ এ টাইগার, সে একজন টাইগার বা সে একজন বাঘ, এমন কিন্তু বলে নাই সে টাইগারের মতো বা সে সিংহের মতো। তারপরে কি আছে? হি রোড অ্যাট মি, সে আমার প্রতি রাগান্বিত বা সে আমার প্রতি কী করছে? গর্জন করেছে। হ্যাঁ, এখন সে কিসের মতো গর্জন করেছে সেটা কিন্তু এখানে বলা নেই। তার মানে এখানে অ্যাজ অথবা লাইক যেহেতু নাই, তার মানে এইখানে সাবজেক্ট এবং অবজেক্ট অথবা দুইটা ভিন্ন জিনিসের তুলনা করলেও, হ্যাঁ, এখানে কিন্তু আমরা এটাকে সিমিলি বলতে পারবো না। তার মানে কি হবে? মেটাফোর হবে। তাহলে সহজে যদি বলি, সিমিলিটা হচ্ছে যে আমাদের দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করবে এবং ওই বাক্যের মধ্যে অবশ্যই একটা অ্যাজ অথবা লাইক, ঠিক আছে? এই যে অ্যাজ অথবা লাইক এটা কিন্তু অবশ্যই বিদ্যমান থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। কিন্তু দুইটা জিনিসের মধ্যেই তুলনা করা হচ্ছে, কিন্তু সেখানে অ্যাজ অথবা লাইক নেই, তখন আমরা ওই অংশটাকে কি বলবো? মেটাফোর বলবো। আশা করি উপরের দুইটা বোঝা গেছে। এরপরে কি আছে? অক্সিমরন। অক্সিমরনটা খুবই সহজ, সেটা হচ্ছে যে আমাদের যে বাক্যটা পাবো ওই বাক্যের মধ্যে আমরা কিন্তু একসাথে অনেকগুলো শব্দই পাই, তাই না? তো পাশাপাশি যদি দুইটা শব্দ বসে এবং দুইটা শব্দ যদি একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? অক্সিমরন। যেমন এখানে কি আছে? রেগুলারলির বিপরীত শব্দ কি?
ইররেগুলারলি। ওয়াইজ এর বিপরীত শব্দ কি? ফুল। তাহলে এই যে একটা শব্দ আর একটার বিপরীত অর্থ প্রকাশ করেই কিন্তু এখানে বসেছে। যদি এইরকম আমরা কোনো বাক্যের মধ্যে পেয়ে যাই তাহলে ওই অংশটাকে আমরা কি বলবো? অক্সিমরন বলবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি? অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কি হবে? অ্যালিটারেশনটাও খুবই সহজ, এটা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু হয়ে যাবে। যেমন এখানে কি আছে? পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপার্স। আমাদের এই যে এখানে যতগুলো শব্দ আছে শব্দগুলো সমষ্টিতেই আমাদের হচ্ছে একটা বাক্য, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কথা হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্সে অথবা বাক্যে যদি আমাদের কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণের যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে কি বলা হবে? এলিটারেশন বলা হবে। যেমন এখানে পিটার আছে, পাইপার আছে, পেকড আছে, তাই না? এই যে এখানে কিন্তু একটার পর একটা শব্দে কিন্তু আমাদের এই যে প্রথম যে লেটারটা আছে, কনসোনেন্ট আছে, এটার কিন্তু রিপিটেশনটা আসতেছে, মানে রিপিট হচ্ছে। তো এইরকম যদি কনসোনেন্টগুলোর রিপিট আসে কোনো বাক্যের মধ্যে, তখন আমরা সেটাকে কি বলবো? অ্যালিটারেশন বলবো। তার মানে অপশনে যদি আমরা হচ্ছে যে এইগুলো পেয়ে যাই তখন নিঃসন্দেহে সেটা অ্যালিটারেশন দাগাইলে রাইট হবে। এরপরে আছে আইরনি। আইরনিটা কিন্তু আমরা কথায় কথায় ব্যবহার করে থাকি, হ্যাঁ। আইরনিটা কি? এইটা দ্বারা হচ্ছে যে আমাদের এটা এক ধরনের উক্তি যা দ্বারা বলা হয় প্রকৃত অর্থ কিন্তু সম্পূর্ণ তার বিপরীত। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি যদি কাউকে নিন্দা করি, তার মানে নিন্দার ছলে কাউকে প্রশংসা করা হয়, অথবা প্রশংসার ছলে কাউকে যদি নিন্দাও করি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আইরনি হবে। যেমন আমি যদি কাউকে সরাসরি প্রশংসা করতে চাই কিন্তু তার আমার পছন্দ না, হ্যাঁ, তাহলে আমরা সেখানে কি করতে পারি? নিন্দাও করতে পারি, ওই নিন্দার ছলেই কিন্তু প্রশংসা করতে পারি। তার মানে একটার আড়ালে যখন আরেকটা করব তখন সেটা আমাদের কি হিসেবে কাজ করবে? আইরনি হিসেবে কাজ করবে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা একটা উদাহরণ দেখি। এ ভেরি ফাইন ফ্রেন্ড ইউ আর টু ফরসেক মি ইন মাই ট্রাবল। আচ্ছা, এরপরে কি আছে? ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা আমরা জানি এটা একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে যেমন আমরা যদি একটা বাসায় উঠি, সিঁড়ি বেয়ে কিন্তু আমাদেরকে উপরে উঠতে হয়, তাই না? তো সিঁড়ি বেয়ে যদি আমি পর্যায়ক্রমে একটা সিঁড়ি পার হয়ে আর একটা সিঁড়িতে এরকম পর্যায়ক্রমে যদি আমি উপরে উঠে যাই, শীর্ষবিন্দু যেটা থাকবে বা সর্বশেষ ধাপ যেটা থাকবে সেইটাকে আমরা কি বলি? ক্লাইম্যাক্স বলি। তাহলে নিচ থেকে যখন আমরা পর্যায়ক্রমে আমরা উপরের দিকে যাব, উপরের সেই শীর্ষবিন্দুটাই হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা একটা উপন্যাসের ক্ষেত্রে হইতে পারে, একটা নাটকের ক্ষেত্রে হইতে পারে, তাই না? তারপর হচ্ছে যে একটা রচনার ক্ষেত্রে হইতে পারে, যে কোনো জায়গার ক্ষেত্রেই হইতে পারে। তাহলে কি হবে? সিকোয়েন্সটা হবে এমন যে ছোট থেকে আস্তে আস্তে বড়। এখানে কি আছে? আই কেম, আই স, আই কনকর্ড। তার মানে এলাম, দেখলাম, জয় করলাম। এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করছে যে এলাম, দেখলাম, জয় করলাম, হ্যাঁ। আবার যদি বলি এমন যে আমরা যখন একটা সিনেমা দেখি, সিনেমার একটা মানে টাইম থেকে কত? প্রায় 2 ঘন্টার বেশি, তাই না? 2.5 ঘন্টায় ধরলাম। তো পুরা 2.5 ঘন্টায় কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে না। আমরা কিন্তু একটা সিনেমা যখন ব্রেক করি তখন কিন্তু 3 মিনিটেই বলা শেষ হয়ে যায়, তাই না? তো ওই সিনেমা বা নাটকের সর্বোচ্চ যে জায়গাটা আমাদেরকে হৃদয়ে নাড়া দেয়, তাই না? ওই জায়গাটাকে আমরা কি বলবো? ক্লাইম্যাক্স বলবো। তার মানে ক্লাইম্যাক্সটা হচ্ছে সর্বোচ্চ জায়গা যেটা বা সর্বোচ্চ চূড়া যেটা। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে যে আমাদের এন্টি ক্লাইম্যাক্স, তাই না? তার মানে যেটাকে আমরা ক্লাইম্যাক্স বলতে পারছি তার ঠিক বিপরীতটা কি হবে? এন্টি ক্লাইম্যাক্স। এন্টি ক্লাইম্যাক্স তাহলে কি? আমরা ঠিক যেমন উপর থেকে নিচে উঠেছিলাম, এখন যদি উপর থেকে নিচে নেমে আসি তাহলে সেটা হয়ে যাবে এন্টি ক্লাইম্যাক্স। তার মানে ক্লাইম্যাক্সের ঠিক বিপরীতটা হচ্ছে আমাদের এন্টি ক্লাইম্যাক্স। যেমন হি লস্ট হিজ ওয়াইফ, মানে সে তার স্ত্রীকে হারিয়েছিল, হিজ ডটার, তারপরে তার কন্যাকে হারিয়েছিল, হিজ সন, তার ছেলেকে হারিয়েছিল, অ্যান্ড হিজ পেট ক্যাট, এবং তার পোষা বিড়ালটাকে হারিয়েছিল। তার মানে এখানে কিন্তু বিয়োগ হচ্ছে, আর ক্লাইম্যাক্সের ক্ষেত্রে কী হয়েছিল? যোগ হয়েছিল। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি? অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিসটা আমাদের কি হবে? অ্যান্টিথেসিসটা হবে যে আমাদের প্রথম অংশটা যদি পজিটিভ হয় তাহলে পরের অংশটা কি হবে? তার বিপরীত হবে। আচ্ছা, তার মানে এখানে যদি 2টা ক্লজ থাকে বা 2টা অংশ থাকে তাহলে আমাদেরকে সহজেই মনে রাখতে হবে যে প্রথম অংশ যেটা প্রকাশ করবে অপর অংশটা তার বিপরীত। সেটা আমাদের যদি প্রথমটা যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, তাই না? আমরা ওই যে কিন্তু একটা স্টোরি পড়েছি যে আমরা যদি একত্রে না থাকি তাহলে আমাদের কি হবে?
পতন হবে, তাই না? এইটা মূলত কোথা থেকে দিয়েছে? ওই যে যেমন একজন কৃষক ছিল, সেই কৃষকের যে 4টা না 5টা ছেলে ছিল, তারা কি সর্বদাই একে অপরের সাথে গণ্ডগোল করতো, তাই না? ঝগড়া করতো। তো তাদেরকে একসাথে রাখার জন্যে এবং একসাথে থাকলে তাদের কী সুবিধা হবে অথবা কী বিপদ হইতে পারে, ওইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে এই কোটেশনটা কিন্তু ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, তাহলে একটা যদি আমাদের পক্ষে থাকে আর একটা কী হয়ে যাবে? বিপক্ষে হয়ে যাবে। তাহলে ম্যান প্রপোজেস, কমা গড ডিসপোজেস, এরকম যদি একটা আমাদের হচ্ছে যে পজিটিভ অর্থ প্রকাশ করে, তাহলে অপরটা কি তার বিপরীত অর্থ যদি প্রকাশ করে, এই টাইপের যে বাক্যগুলো পাবো সেটা আমাদের কি হবে? এন্টিথেসিস হিসেবে মূলত কাজ করবে। তো এইগুলাই হচ্ছে যে আমাদের মূলত ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ আসলে হচ্ছে যে এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা পরীক্ষায় কিন্তু এখান থেকে দেখা যায় যে এসে থেকে। তারপরে যে অ্যাডমিশন পরীক্ষাগুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা হচ্ছে যে রাজশাহী, চট্টগ্রাম, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এই ফিগার অফ স্পিচ থেকে 1 মার্ক দিয়ে থাকে। সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে যে ভালো করে দেখতে হবে, এবং এটা ছাড়াও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতেও ফিগার অফ স্পিচ থেকে 1 মার্কের প্রশ্ন এসে থাকে। তো আশা করি এটা বোঝা গেছে। আর এটার বাইরেও যদি আরও 4-5টা থেকে থাকে তাহলে সেগুলোও পড়ে ফেলতে হবে। কিন্তু পরীক্ষায় মূলত এই যে আমাদের এখানে কয়টা আছে? আচ্ছা, আর এখানে যে 8টা আছে না, এই 8টা থেকেই কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আরও একটা দেখা যায় যে হচ্ছে যে পার্সনিফিকেশনটাও মাঝে মধ্যে দেয়, আবার আরেকটা আছে কি হাইপারবোল। হাইপারবোলটাও দিয়ে থাকে, পার্সনিফিকেশনটাও দিয়ে থাকে। তো হাইপারবোলটা মূলত কি? হাইপারবোলটা হচ্ছে অতিরঞ্জিত করে কোনো কিছু বলা। যেমন আমি যা না, ঠিক আছে? আমি যদি সেটাই মানুষের সামনে উপস্থাপন করি বা যেটা করার যোগ্যতা আমার নাই, কিন্তু মানুষের সামনে আমি হরহামেশা যদি বলে থাকি যে আমি এটা করতে পারি, ওটা করতে পারি, এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু হাইপারবোল বলা হয়, হ্যাঁ? আরেকটা আছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনটা কি? এখানে যে উক্তিটা থাকবে নিষ্প্রাণ, হ্যাঁ? নিষ্প্রাণ, কিন্তু তার যে কার্যক্রমটা হবে জীবন্ত ব্যক্তির ন্যায় কিন্তু সে আচরণ করবে। তার মানে একটা বস্তু যদি আমাদের হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, তাহলে আমরা যখন সেটা নিয়ে আলোচনা করব, সেটা যদি কি হয়, তার রিয়াকশনটা যদি জীবন্তর মতো হয়, তখন সেটাকে আমরা পার্সনিফিকেশন বলতে পারবো। যেমন এটা যদি আমি একটা উদাহরণ দিই যে হার প্যাশেন্স সুন রিপ্লাইস, হার প্যাশনস সুন রিপ্লাইস, তার মানে যে নীরবতা না, নীরবতাটার উত্তরটা আমরা খুব দ্রুতই পাবো, তাই না? এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে কিন্তু পার্সনিফিকেশন বলা হয়। তো আশা করি এই টপিকস পুরোটাই বোঝা গেছে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস নিয়ে আমরা পরবর্তী লেকচারে হাজির হব। সে পর্যন্ত পাশেই থাকবেন। ধন্যবাদ।